Get ready to be scared with Bhoy.com। ভয়ের জগতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনাদের অনেক অনেক স্বাগতম Bhoy.com ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি হৃদয় হোসেন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমি আমার বাসার কেয়ারটেকার রফিক চাচার কাছ থেকে শুনেছিলাম। রফিক চাচা তখন একটা হাসপাতালের মর্গে নাইট গার্ডের চাকরি করতেন। সে সময় তার সাথে এই হাড়হিম করা ঘটনাটি ঘটে, যার ব্যাখ্যা তিনি আজও খুঁজে পাননি। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। সময় রাত ৩:17 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো মর্গের ঘড়ির কাঁটাটা বোধহয় এই সময়েই এসে থেমে গেছে। বাইরে শ্রাবণের অঝোর বৃষ্টি। বৃষ্টির শব্দে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে, আর মাঝে মাঝে বিকট শব্দে বাজ পড়ার আওয়াজে কেঁপে উঠছে হাসপাতালের জানলাগুলো। মর্গ বা লাশ কাটা ঘরটা মূল হাসপাতাল থেকে বেশ খানিকটা দূরে একটা নির্জন করিডোরের শেষ মাথায়। জায়গাটা দিনের বেলাতেই কেমন যেন গা ছমছমে থাকে, আর রাতে তো সেখানে যাওয়ার সাহস কেউ করে না। রফিক সাহেব গত ৩ মাস যাবৎ এই মর্গে নাইট ডিউটি করছেন। লাশের সাথে থাকতে থাকতে ভয় জিনিসটা তার গা সবা হয়ে গেছে। কারেন্ট নেই প্রায় ১ ঘন্টা। জেনারেটরের ভোল্টেজ ওঠানামা করছে। টিমটিমে হলুদ আলোয় করিডোরটাকে মনে হচ্ছে কোনো অসুস্থ মানুষের জন্ডিস হওয়া চোখের মতো ফ্যাকাশে। বাতাসের ঝাপটায় বড় লোহার গেটটা মাঝে মাঝে ক্যাচ ক্যাচ শব্দ করছে। রফিক সাহেব কাঠের চেয়ারটায় বসে ঝিমোচ্ছিলেন। হঠাৎ একটা শব্দ, খুব পরিচিত শব্দ নয়, আবার একেবারে অচেনাও নয়। খস খস খস, যেন ভেজা ফ্লোরে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। রফিক সাহেব নড়ে চড়ে বসলেন। ভাবলেন হয়তো কোনো কুকুর বা বিড়াল ঢুকেছে। বৃষ্টির রাতে এমন হয়। তিনি হাতে থাকা টর্চটা জ্বালালেন, কিন্তু আলো ফেলার আগেই শব্দটা থেমে গেল। রফিক সাহেব ডাক দিলেন, কে কে ওখানে? বাতাসের শোঁ শব্দ ছাড়া আর কোনো উত্তর নেই। তিনি আবার বুঝতে যাবেন, ঠিক তখনই শব্দটা আবার হলো, এবার আরও জোরে, এবং শব্দটা আসছে মর্গের মূল কক্ষের ভেতর থেকে, যেখানে বিশাল স্টিলের ফ্রিজারগুলোতে লাশ রাখা থাকে। শব্দটা ধাতব, যেন কেউ ভেতর থেকে স্টিলের গায়ে নখ দিয়ে আঁচড় কাটছে। রফিক সাহেবের বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি উঠে দাঁড়ালেন। লাশের গায়ের গন্ধে অভ্যস্ত মানুষটার নাকেও আজ ফরমালিন আর পচা মাংসের গন্ধটা খুব তীব্র লাগছে। গন্ধটা যেন বাতাসের সাথে মিশে তার শ্বাসনালী চেপে ধরছে। তিনি কাচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন। কনকনে ঠান্ডা। এসিগুলো বন্ধ থাকলেও মর্গের ভেতরের বাতাস বরফের মতো। টর্চের আলো এদিক ওদিক ফেললেন, কোথাও কিছু নেই। তিনি খেয়াল করলেন শব্দটা আসছে ৩ নম্বর ড্রয়ার থেকে। আজ বিকেলেই একটা বেওয়ারিশ লাশ ৩ নম্বর ড্রয়ারটাই রাখা হয়েছে। কমলাপুর স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় কাটা পড়া লাশ। শরীরটা কয়েক টুকরো হয়ে গিয়েছিল, মুখটা থেতলে বিভৎস হয়ে গেছে, চেনার কোনো উপায় নেই। ডোমেরা অনেক কষ্টে শরীরটা এক করে পলিথিনে মুড়িয়ে রেখেছিল। রফিক সাহেব ঢোক গিললেন। মরা মানুষ নড়তে পারে না, এটা বিজ্ঞান, এটা বাস্তব। হয়তো ইঁদুর ঢুকেছে চেম্বারের পেছনে। তিনি নিজেকে সাহস দিলেন। ধীর পায়ে এগিয়ে গেলেন ৩ নম্বর ড্রয়ারের দিকে। হাতটা বাড়ালেন হ্যান্ডেলের দিকে। স্টিলের হ্যান্ডেলটা বরফের মতো ঠান্ডা। এক ঝটকায় টান দিলেন তিনি। চাকা ঘোড়ার কর্কশ শব্দ তুলে ড্রয়ারটা বেরিয়ে এলো। রফিক সাহেবের চোখের মনি স্থির হয়ে গেল। হাত থেকে টর্চটা পড়ে যেতে যেতেও তিনি ধরে ফেললেন। ড্রয়ারটা ফাঁকা, একেবারে ফাঁকা। শুধু সাদা চাদরটা দলা পাকিয়ে এক পাশে পড়ে আছে, আর সেখানে জমাট বাঁধা রক্তের দাগ।
কিন্তু লাশটা নেই। একটা আস্ত মানুষের লাশ যেটা নড়াচড়া করার ক্ষমতাই রাখে না, সেটা হাওয়া হয়ে গেল কি করে? রফিক সাহেবের শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। তিনি দ্রুত টর্চটা ঘোরাতে শুরু করলেন। কোথাও কেউ নেই। হঠাৎ তার মনে হলো ঘরের কোণায়, যেখানে পুরনো কিছু ভাঙা স্ট্রেচার রাখা আছে, সেখান থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। হাড় মটমট করার শব্দ। কট কট। টর্চের আলোটা কাঁপতে কাঁপতে গিয়ে পড়ল সেই কোণায়। আলো পড়তেই রফিক সাহেবের গলা দিয়ে একটা আর্তনাদ আটকে গেল। সেখানে মেঝের উপর অদ্ভুত ভঙ্গিমায় কেউ একজন বসে আছে। মানুষটার হাত পাগুলো উল্টো দিকে বাঁকানো, যেন কোনো পুতুলকে দুমড়ে মুচড়ে রাখা হয়েছে। পরনে সেই মর্গের সাদা চাদর, যা রক্তে ভিজে লাল হয়ে আছে। অবয়বটা নড়ল। হাড় ভাঙার সেই কটকট শব্দ আবার হলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়াতে চেষ্টা করছে, কিন্তু তার মেরুদণ্ড ভাঙা, তাই সোজা হতে পারছে না। অদ্ভুত কুঁজো হয়ে ভাঙা পা টেনে টেনে সে ঘুরল। আলোটা সরাসরি তার মুখে পড়ল। মুখ নেই, শুধু থেতলানো মাংসের পিণ্ড। যেখানে চোখ থাকার কথা, সেখানে গভীর গর্ত। কিন্তু রফিক সাহেব স্পষ্ট অনুভব করলেন, সেই অন্ধকার গর্ত দুটো দিয়ে সে তার দিকেই তাকিয়ে আছে। আর সেই মাংসপিণ্ডের মাঝে, যেখানে ঠোঁট থাকার কথা, সেখানে মাংস ফেটে একটা বিভৎস হাসি ফুটে আছে। একটা শব্দ বাতাস চিরে তার কানে এলো। কোনো মানুষের গলা নয়, যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো ভুতুড়ে আওয়াজ। আমার খুব শীত করছে, আমাকে ঢাকনা দিয়ে দেননি কেন? রফিক সাহেব চিৎকার করতে চাইলেন, কিন্তু তার জিভ আড়ষ্ট হয়ে গেছে। তিনি দেখলেন লাশটা তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সে হাঁটছে না। তার ভাঙা পা দুটো মেঝের সাথে ঘষতে ঘষতে এগিয়ে আসছে। রফিক সাহেব পিছিয়ে যেতে চাইলেন, দরজার দিকে দৌড় দিতে চাইলেন, কিন্তু পারলেন না। আতঙ্কে তার পা অচল হয়ে গেছে। লাশটা খুব কাছে চলে এসছে। পচা মাংসের গন্ধে রফিক সাহেবের বমি আসার উপক্রম হল। হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে গেল। পুরো মর্গ অন্ধকারে ডুবে গেল। বাইরের বিদ্যুৎ চমকানোর আলোয় ক্ষণিকের জন্য তিনি দেখলেন লাশটা ঠিক তার মুখের সামনে দাঁড়িয়ে। অন্ধকারে রফিক সাহেব অনুভব করলেন একটা বরফ শীতল চটচটে হাত তার গোড়ালি চেপে ধরল। হাতটা এত শক্ত যে মনে হয় হাড় গুঁড়ো হয়ে যাবে। তিনি জ্ঞান হারানোর আগে শুধু শুনলেন কানের কাছে সেই ফিসফিসি, আমার শীত করছে। পরের দিন সকালে সুইপাররা যখন মর্গ পরিষ্কার করতে আসে, তারা রফিক সাহেবকে ফ্লোরে অজ্ঞান অবস্থায় পায়। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। পরবর্তীতে সেই ৩ নম্বর ড্রয়ার খোলা হলো, কিন্তু লাশটা সেখানেই ছিল, ঠিক যেভাবে রাখা হয়েছিল, পলিথিনে মোড়ানো। সবাই ধরে নিল রফিক সাহেব হ্যালুসিনেশন বা বিভ্রম দেখেছেন, কিন্তু রফিক সাহেব তার ডান পায়ের গোড়ালিতে একটা ছাপ দেখেছিলেন। ছাপটা একদম স্পষ্ট, 5টি আঙুলের ছাপ। রফিক সাহেব এর করার কখনো সেখানে ডিউটি করেননি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে। এমন আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে মেইল করুন bhoy.com.story@gmail.com এ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Get ready to be scared with bhoy.com। ভয়ের জগতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি নিলয় বলছি বরিশাল থেকে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার খুব কাছের পরিচিত বড় ভাই জনি ভাইয়ের সাথে ঘটে যাওয়া হাড়হিম করা একটি সত্য ঘটনা।
গোপনীয়তার স্বার্থে গ্রামের নাম উল্লেখ করলাম না, তবে ঘটনাটি বরিশালের প্রত্যন্ত এক গ্রামের। ঘটনাটি ঘটেছিল বছর 5 আগে। জনি ভাই ছিলেন খুব সাহসী একটা ছেলে। ভূত প্রেত বা জিন নিয়ে কেউ কথা বললে তিনি হাসাহাসি করতেন, বলতেন, ধুর, এসব মনের ভুল। সেদিন খুব জরুরি কাজে জনি ভাই জেলা শহরে গিয়েছিলেন। কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 1টা। গ্রামের রাস্তা এমনিতেই শুনশান। অমাবস্যার কাছাকাছি সময় ছিল, তাই রাস্তায় ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের টর্চের আলোয় জনি ভাই দ্রুত পায়ে হাঁটছিলেন। বাড়িতে ফেরার তাড়ায় তিনি গ্রামের প্রধান রাস্তা বাদ দিয়ে পুরনো পোড়া বাড়ির পাশ দিয়ে যাওয়া সরু মেঠো পথটি ধরলেন। এই পোড়া বাড়ির সংলগ্ন বিশাল একটি শিমুল গাছ নিয়ে গ্রামের মানুষের মনে আদিম ভয় গেঁথে আছে। মুরব্বীরা বলেন, শিমুল গাছটির বয়স অন্তত 100 বছর। দিনের বেলাতেও ওই গাছের নিচ দিয়ে গেলে গাছ হমছম করে। স্থানীয়দের বিশ্বাস, ওখানে খারাপ বাতাস বা শক্তিশালী জিনের আছড় আছে। জনি ভাই যখন শিমুল গাছটির প্রায় 50 গজের মধ্যে পৌঁছালেন, হঠাৎ প্রকৃতির সব শব্দ যেন বন্ধ হয়ে গেল। ঝিঝিপোকার ডাক, ব্যাঙের আওয়াজ, সব থেমে গেল। এক অসহ্য নিস্তব্ধতা গ্রাস করল চারপাশ। ঠিক তখনই জনি ভাইয়ের নাকে এসে লাগল তীব্র এক সুগন্ধ। হাসনাহেনা ফুলের মিষ্টি গন্ধের সাথে কড়া আতরের ঝাঁঝালো গন্ধ মেশানো। গ্রামে প্রবাদ আছে, গভীর রাতে নির্জন পথে এমন মিষ্টি গন্ধ পাওয়া মানেই বিপদ আসন্ন। জনি ভাই হাঁটার গতি বাড়িয়ে দিলেন। হঠাৎ তার মনে হল তিনি একা নন, তার ঠিক পেছনে কেউ হাঁটছে। তিনি থমকে দাঁড়ালেন। পেছনের পায়ের শব্দ থেমে গেল। তিনি আবার হাঁটতে শুরু করলেন, কিন্তু আবারও সেই শব্দ, খসখস খসখস। সাহস সঞ্চয় করে জনি ভাই যেই পেছনে তাকালেন, দেখলেন অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। অবয়বটা মানুষের মতো। জনি ভাই জিজ্ঞেস করলেন, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু শোনা গেল এক গভীর নিঃশ্বাসের শব্দ। তারপর ভাইয়ের চোখের সামনে ছায়াটি আস্তে আস্তে ছোট থেকে বিশাল আকার ধারণ করতে শুরু করল। দেখতে দেখতে ছায়াটি প্রায় শিমুল গাছের মগডাল সমান লম্বা হয়ে গেল। জনি ভাই চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। জিহ্বা যেন মুখের ভেতর জড়িয়ে গেছে। সেই বিশাল ছায়ার দুটো আগুনের গোলার মতো লাল চোখ জ্বলে উঠল। জনি ভাই অনুভব করল তার শরীর অবশ হয়ে আসছে। হঠাৎ পুরো এলাকা কাঁপিয়ে এক বিকট অট্টহাসি ফেটে পড়ল। সেই হাসি মানুষের হতে পারে না, তাতে মিশেছিল হিংস্রতা আর উপহাস। পর মুহূর্তেই এক অদৃশ্য শক্তি জনিকে শূন্যে তুলে ধরল। মনে হলো বিশাল কোনো থাবা তাকে খড়কুটোর মতো চেপে ধরেছে, তারপর সজোরে আছাড় মারল মাটিতে। মাটিতে পড়ার সাথে সাথে জনি ভাই অনুভব করলেন তার বুকের ওপর যেন আস্ত এক পাহাড় চেপে বসে আছে। শ্বাস নিতে পারছেন না। মনে হচ্ছিল ধারালো নখ দিয়ে কেউ তার গলা টিপে ধরে আছে, আর বাকি নখগুলো তার চামড়া ছিঁড়ে মাংসপেশিতে গেঁথে যাচ্ছে। কানের কাছে ভেসে এলো এক কর্কশ, হাড়হিম করা কণ্ঠস্বর। আমার সীমানায় পা দিয়েছিস, সাহস কত তোর! আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলব, তোর কলিজাটা আমার চাই। জনি ভাই মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলেন, কিন্তু প্রচণ্ড ভয়ে আর যন্ত্রণায় সব গুলিয়ে যাচ্ছিল। তার মনে হলো তার সারা শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এক পর্যায়ে অসহ্য যন্ত্রণায় তিনি জ্ঞান হারান। পরের দিন সকালে গ্রামের কৃষকরা তাকে শিমুল গাছের নিচে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার অবস্থা দেখে শিউরে ওঠে সবাই। জনি ভাইয়ের গায়ের জামা ছিঁড়ে ফালি ফালি হয়ে যাচ্ছে। তার সারা শরীরে, বুকে, পিঠে, হাতে কালো কালো পোড়া দাগ, যেন কেউ গরম লোহার রড দিয়ে তাকে ছ্যাঁকা দিয়েছে। সবাই ধরাধরি করে জনি ভাইকে তার বাসায় নিয়ে যায়। জ্ঞান ফিরলে জনি ভাই নিজেকে বাসায় আবিষ্কার করে। কি হয়েছে জানতে চাওয়ায় সব ঘটনা খুলে বলে সবাইকে। সেদিন সন্ধ্যের পর থেকে জনি ভাই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। তিনি কাউকে চিনতে পারতেন না। সারাদিন চুপচাপ থাকলেও সন্ধ্যের পর তার রূপ বদলে যেত। তিনি অচেনা এক ভাষায় কথা বলতেন।
তার গায়ের শক্তি এত বেড়ে যেত যে ৩-৪ জন শক্তিশালী পুরুষও তাকে ধরে রাখতে পারত না। অবশেষে তার বাবা খবর দেন পিরোজপুরের এক নামকরা এবং বয়স্ক কবিরাজের। তার নাম ছিল মঈনুদ্দিন। কবিরাজ বাড়িতে এসে জনি ভাইকে দেখেই গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, যে জিনিস ওর ভারে চেপেছে সে সাধারণ কোনো দুষ্ট বাতাস নয়, ওটা শিমুল গাছের বহু পুরনো মারিদ সম্প্রদায়ের জিন। ও জনিকে মেরে ফেলার জন্যই ধরেছে। রাত তখন ৮টা। পুরো বাড়িতে পিনপতন নীরবতা। জনি ভাইকে ঘরের মাঝখানে বসানো হলো। কবিরাজ নির্দেশ দিলেন, যাই হোক কেউ ভয় পাবেন না এবং কেউ ঘর থেকে বেরোবেন না। কবিরাজ বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলেন এবং জনি ভাইয়ের চোখে বিশেষ মন্ত্র পড়া সরিষার তেল লাগালেন। তেল চোখে লাগার সাথে সাথে জনি ভাই পশুর মতো গর্জন করে উঠলেন। তার মাথা নিচু হয়ে গেল, আর যখন মাথা তুললেন ভয়ে সবার গলা শুকিয়ে গেল। তার চোখ দুটো সম্পূর্ণ উল্টে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। মুখ দিয়ে লালা ঝরছে। কবিরাজ জিজ্ঞেস করলেন, তুই কে? জনি ভাইয়ের মুখ দিয়ে এক কর্কশ আর ভারী কণ্ঠস্বর বের হল, আমি কে তা তুই ভালো করেই জানিস। কবিরাজ আবার বললেন, তুই এই মাসুম বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস কেন? ও তোর কি ক্ষতি করেছে? সেই ভয়ঙ্কর কণ্ঠে উত্তর এলো, ও আমার বিশ্রামের সময় আমার সীমানায় পা দিয়েছে। অপবিত্র শরীরে ও আমার গাছের নিচ দিয়ে গেছে। আমি ওকে ছাড়ব না, আমি ওকে সাথে করে নিয়ে যাব। ওর তাজা রক্ত আমার চাই। কবিরাজ শান্ত গলায় বললেন, ও না বুঝে তোর এলাকায় চলে গিয়েছিল। ও তোর কোনো ক্ষতি করেনি, তুই ওকে ছেড়ে দে। কিন্তু জিনটি কিছুতেই জনি ভাইয়ের শরীর ছাড়তে রাজি হল না। ও অট্টহাসি দিয়ে বলল, তোর সাধ্য নেই আমাকে তাড়ানোর। কবিরাজ এবার তার ঝুলি থেকে মন্ত্রপুত পোড়া সরিষা আর কিছু বিশেষ দানা বের করলেন। তিনি উচ্চস্বরে মন্ত্র পড়তে পড়তে সেই সরিষা জ্বলন্ত আগুনের ওপর ছিটিয়ে দিলেন। আগুনের স্ফুলিঙ্গ আর পোড়া সরিষার ঝাঁঝালো ধোঁয়া জনি ভাইয়ের নাকে যেতেই ভাই মেঝের ওপর তার 2 হাত আছড়াতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন, জ্বলছে, সব পুড়ে যাচ্ছে, আমাকে মারিস না, থাম, থাম। তার সেই আর্তনাদ শুনে উপস্থিত সবার কলিজা শুকিয়ে যাচ্ছিল। কিন্তু কবিরাজ থামলেন না। তিনি আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন। কবিরাজ বললেন, তুই ওর শরীর ছাড়বি কিনা বল, নাকি তোকে বোতলে ভরে আজীবনের জন্য সাগরে ভাসিয়ে দেব। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জিনটি বলল, আমি যাব, আমাকে আর জ্বালাস না, কিন্তু আমাকে একটা কালো রঙের তাগড়া গরু দিতে হবে। কবিরাজ ধমক দিয়ে বললেন, এরা গরিব মানুষ, গরু পাবে কোথায়? অন্য কিছু চা। অবশেষে অনেক তর্কের পর জিনটি একটি নিখুঁত কালো ছাগলের বিনিময়ে যেতে রাজি হয়। শর্ত দিল, মাগরিবের আজানের ঠিক পর শিমুল গাছের নিচে ছাগলটি জ্যান্ত বেঁধে রেখে আসতে হবে। কেউ পেছনে ফিলে তাকাতে পারবে না। এরপর জিনটি জনি ভাইয়ের শরীর ত্যাগ করলে ভাই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। কবিরাজ জনি ভাইয়ের গলায় একটি লোহার তাবিজ পরিয়ে দিলেন এবং বললেন, আগামী 40 দিন ভাই যেন কোনোভাবেই বাড়ির বাইরে না যায়, আর এই 40 দিনে আমিষ জাতীয় খাবার যেন না খায়। পরদিন শর্ত মোতাবেক জনি ভাইয়ের বাবা মাগরিবের পর সেই শিমুল গাছের নিচে একটি কালো রঙের ছাগল বেঁধে রেখে আসেন। ফেরার সময় তিনি নাকি পেছনে ছাগলটির একটি করুণ আর্তনাদ শুনতে পেয়েছিলেন, কিন্তু ভয়ে আর পেছনে তাকাননি। সেই ঘটনার পর থেকে জনি ভাইয়ের সাথে আর কোনো সমস্যা হয়নি। সে এখন সম্পূর্ণ সুস্থ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব এবং পরিচিতদের সাথে। এমন আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে মেইল করুন bhoy.com.story@gmail.com-এ।